নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 9ই মে 2026। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 261তম 261st সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে প্রাসঙ্গিকভাবে বা কোইন্সিডেন্টালি বলতে পারি যে আজকে আরো একটি বিখ্যাত দিন আমাদের কলকাতাবাসীদের জন্য তথা সারা ভারতবর্ষবাসীদের জন্য। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী। সেই নিয়ে চারপাশে নিশ্চয়ই উৎসব মুখরে আপনারা সবাই ব্যস্ত। তার মাঝে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিবেকানন্দ ঘরে ঘরে এটাও জারি। আজকের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন আজকে অহেতুক আমার প্রাক কথনের সময় নষ্ট না করে 25শে বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানিয়ে এবং আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদেরই এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গানটি শুনে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকে যে চিঠিটা আমরা আলোচনা করব সেটি 26শে ডিসেম্বর 1900 সাল স্বামীজি লিখেছেন, মানে 1901-এ গিয়ে আমরা পৌঁছচ্ছি জোসেফিন ম্যাকলাউডকে।
দিন প্রায় শেষ হয়ে আসছে। 1901 সালে স্বামীজি পূর্ববঙ্গে যাবেন তার মাকে নিয়ে লাঙল পোতায়। আমরা সেটা নিয়ে আলোচনা করব। অসাধারণ একটি বই আছে পূর্ববঙ্গে স্বামী বিবেকানন্দ। সেখানে স্বামীজি কি করেছিলেন, মা বলেছিলেন বলে সাথে গিয়েছিলেন। স্বামীজির দুটি কথা মনে রাখতে হবে এখানে, এরপর আমি চিঠিটা আলোচনা করব। লাঙল পোতায় গিয়েছিলেন, মা মানত করেছিলেন বলে দেখাতে। আর কালীঘাট মন্দিরে, ওই কালীঘাটের গঙ্গা, সেখানে স্নান করে পুরো মন্দিরটা স্বামীজি দণ্ডি কেটেছিলেন। সেটিও তার মা বলেছিলেন বলে এত ভুবনেশ্বরীর প্রতি তার টান ছিল। আজকে আমরা জোসেফিন ম্যাকলাউডকে যে চিঠিটা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। আজকের ডাকে তোমার চিঠি পেলাম, সেই সঙ্গে মা এবং অ্যালবার্টার চিঠিও পেলাম। সেই সঙ্গে মা মানে বেটি লেগেট, জোসেফিন ম্যাকলাউডের বড়দির কথা স্বামীজি বলছে। এবং অ্যালবার্টার চিঠি পেলাম। অ্যালবার্টার পণ্ডিত বন্ধুবর রাশিয়া সম্বন্ধে যা বলেছেন তা প্রায় আমারই ধারণার মতো। তার চিন্তার একটা জায়গায় শুধু মুশকিল দেখছি, সমগ্র হিন্দু জাতির পক্ষে এককালে রাশিয়ার ভাবে ভাবিত হওয়া সম্ভব কি? এই রাশিয়ার ভাবটা কি বলুন তো? সোশ্যালিজম। ভূপেন্দ্রনাথ দত্ত তিনি বারবার বলেছিলেন যে স্বামীজি বিদেশে যখন যান তখন তিনি মার্কসিজম পড়ে ফেলেন। স্বামী সোমেশ্বরানন্দজি তার বই আছে মার্ক্সবাদ ও বিবেকানন্দ ও মার্ক্সবাদ, এবং তিনি যেহেতু সিপিআইএম এর কার্ড হোল্ডার ছিলেন, তিনি খুব ভালোভাবে মার্ক্স ও বিবেকানন্দ, অনবদ্য বই, অমিতাভ দার লেখা অনবদ্য বই। যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে 1977 সালে, তখন তার রামকৃষ্ণ মিশনের উপর আঘাত আনতে শুরু করে। সোমেশ্বরানন্দ তার ব্যাকগ্রাউন্ড একটি লেখেন যে কিভাবে দুজনের মতের কত জায়গায় মিল রয়েছে। তো স্বামীজি এই যে অ্যালবার্টার যে অ্যালবার্টার পণ্ডিত বন্ধুবর মানে অ্যালবার্টার যে প্রেমিক, অ্যালবার্টার একটা কবিতা স্বামীজি লিখেছেন তার 23 বছরের জন্মদিনে। অ্যালবার্ট হচ্ছে ফ্রান্সিস লেগেটের প্রথম পক্ষের কন্যা। স্বামীজি খুব ভালোবাসতেন তাকে। আর বেটি লেগেটের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল। বেটি লেগেট ছিলেন জোসেফিন ম্যাকলাউডের বড় দিদি। খুব ভালোবাসতেন স্বামীজিকে। ফ্রান্সিস লেগেটও খুব ভালোবাসতেন। আপনারা যাদের বই পড়ার ইচ্ছা আছে পড়বেন। সন্ন্যাসী ও শ্রেষ্ঠী বলে একটি বই আছে, সোমনাথ মুখোপাধ্যায়ের লেখা, পড়বার মতো বই। সেখানে ফ্রান্সিস লেগেটের উপর অনেক কথা রয়েছে, সেটি জানা দরকার আমাদের। একটি বই ইংরেজিতে আছে, স্বামী বোধশরানন্দ যে বইটি আমাকে জোগাড় করে দেন, বইটির নাম লেট অ্যান্ড সুন। এই লেট অ্যান্ড সুন হচ্ছে ফ্রান্সিস লেগেটের লেখা বই। সেইখানে বিবেকানন্দের অন্তরঙ্গ ছবি পাওয়া যায়। লুই বার্করা সকলেই সেই বইয়ের সহায়তা নিয়েছেন। আসলে বিবেকানন্দ যে আনন্দময় পুরুষ ছিলেন সেটা ওই মহেন্দ্রনাথের বইতে পাওয়া যায়, যখন সিমলার বাড়িতে ছিলেন। তারপরে তো যন্ত্রণা, অনশন, অর্ধাসন, তা সত্ত্বেও ইয়ার্কি ঠাট্টা ফাজলিমি সবই করেছেন। আমেরিকায় গিয়ে স্বামী যখন থিতু হয়েছিলেন, তখন আমেরিকান বন্ধুরা তার এই পবিত্র শিশুর মনটাকে স্পর্শ করে বড় আনন্দ পায়। ওই ফ্রান্সিস লেগেটের বাড়িতে স্বামীজি স্কেটিংয়ের বুট পরে স্কেটিং করে দামি কার্পেট ছিঁড়ে ফেলেছেন। ফ্রান্সিস লেগেটকে যোগাসন শেখাচ্ছেন এবং সেখানে পিকক ডান্স করে মাথার ওপর, পায়ের ওপর ফ্রান্সিস লেগেটকে রেখে হাতে হাঁটছেন। জোসেফিন ম্যাকলাউডের দরজাটা খুলতেই লেগেটকে ছেড়ে দিয়েছেন, ধপ করে লেগেট পড়ে গেছেন। এবং খুব আনন্দে ফ্রান্সিস লেগেটের সঙ্গে বন্ধুর সম্পর্ক ছিল। স্বামীজি যে প্যারিস কংগ্রেসে আসেন, সেটা লেগেটের বাড়িতেই চিঠি গিয়ে পৌঁছয়। স্বামীজি খুব খুশি হন এবং ওই গোটা পরিবারটি এসেছিলেন। এরা সকলে ফ্রেঞ্চ ভালো জানতেন এবং বিবেকানন্দ ভীষণ খুশি হয়েছিলেন যে প্যারিসে যেতে হবে, আবার তার ফরাসি ভাষাটা একটু ঝালিয়ে নেওয়া প্রয়োজন। আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পেলাম না, তাই অনেক কিছু জিজ্ঞেস করতাম মানে এই যে দেখার যে চোখটা ছিল না, সেই চোখটা না থাকলে বিবেকানন্দকে বোঝা যাবে না। তিনি তো বেদান্তকে অন্য ব্যাখ্যা দিয়েছিলেন। অন্য ব্যাখ্যা দেওয়া তখনই সম্ভব যখন ওই চোখ দিয়ে মানুষ সমাজটাকে দেখছে, না হলে ওই পণ্ডিতই হতো। আজকেই পড়ছিলাম স্বামীজির একটা চিঠি, প্রণদাস মিত্র লিখছেন যে আচার্য শঙ্কর রামানুজ খুব পণ্ডিত ছিলেন, কিন্তু হৃদয়টা ছিল না। হৃদয় দিয়ে বেদান্তকে তারা বোঝেননি। কিন্তু প্রমোদাস মিত্র তিনি বেদান্তে পণ্ডিত ছিলেন, অথচ স্বামীজিকে ম্লেচ্ছ বলেছিলেন। স্বামীজি অখাদ্য কুখাদ্য খেয়েছিলেন বলে তুমুল সমালোচনা করেছিলেন। কায়স্থর ছেলে বলে আরো সমালোচনা করেছিলেন। স্বামীজি লিখছেন তাহলে আর বেদান্ত পড়ে লাভটা কি হয়েছে, সমদৃষ্টি না হয়। আমাদের প্রিয় বন্ধু মিস্টার সেভিয়ার আমি পৌঁছানোর আগেই দেহত্যাগ করেছেন।
তার প্রতিষ্ঠিত আশ্রমের পাশ দিয়ে যে নদীটি প্রবাহিত, তারই তীরে হিন্দু রীতিতে তার সৎকার করা হয়েছে। ব্রাহ্মণেরা তার পুষ্পমাল্য শোভিত সে দেহ বহন করে নিয়েছিল এবং ব্রহ্মচারীরা বেদধ্বনি করেছিল। মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার তারা মায়াবতী প্রতিষ্ঠা করেন এবং ম্যাকগ্রেগারের চা বাগান সেটি মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার কেনেন। স্বামীজির খুব ইচ্ছে ছিল যে একটি কেন্দ্র থাকবে যেখানে অদ্বৈতভাবে সাধনা হবে, যেখানে ঠাকুরের কোনো পুজো হবে না বা কোনো পট থাকবে না বা মূর্তি হবে না, এবং সেখানে বেদান্ত মতে হবে, পূজা পাঠ হবে। এবং সে মায়াবতী কিন্তু তখনকার এখনকার দিনে একটা দুরূহ জায়গা। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারত সরকার একটি ব্যবস্থা করেছেন যে মায়াবতীতে রামকৃষ্ণ মিশন ছাড়া আর কোনো পাকা বাড়ি হবে না। পাহাড়ের উপরে এই চা বাগান, অসাধারণ মায়াবতীর পরিবেশ। এখন তো 5 স্টার হোটেল হয়ে গেছে। আমি দুবার মায়াবতী গেছি, তখন 5 স্টার হোটেল নয়, তখন সন্ধ্যেবেলাটা বড় ঠান্ডা, আর বর্ষাকালে ভীষণ জোঁকের উপদ্রব, তাই ভারী জুতো পরে যেতে হতো, নাহলে যে কোনো সময় জোঁক কামড়ে ধরতে পারে। এবং পাশে যে নদীটি বয়ে গেছে, এখনও সে নদীটি আছে, নদী বা বন্ধ হবে কি করে, সেখানেই মিসেস সেভিয়ারকে দাহ করা হয়। মিস্টার এবং মিসেস সেভিয়ার স্বামীজির সঙ্গে কলকাতা এসেছিলেন এবং তারা দুজনে সেই বিরল দৃশ্যের সাক্ষী, যখন স্বামীজির ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে যুবকেরা সেই গাড়িটিকে টেনে নিয়ে যায়। সেই গাড়িতে স্বামীজি ছাড়া 3 জন বিদেশি ছিলেন, জে গুডউইন এবং মিস্টার এবং মিসেস সেভিয়ার। ক্যাপ্টেন সেভিয়ার তিনি স্বামীজিকে খুব স্নেহ করতেন এবং স্বামীজি যখন পাশ্চাত্য থেকে প্রথমবার ফিরছেন, তারাও সাথে ফিরে আসেন সব কিছু বিক্রি বাট্টা করে দিয়ে। এবং ফিরে এসে তারা এখানে মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন। যদি কখনো বেলুড় মঠের মিউজিয়ামে যান, সেখানে মিসেস সেভিয়ারের পোর্টেবল পিয়ানোটা রাখা আছে। অসাধারণ সেই পিয়ানো, কটেজ পিয়ানো, ছোট্ট পিয়ানো। সেই পিয়ানোয় স্বামীজি বসে মায়াবতীতে গান গেয়েছিলেন। স্বামীজি একবারই মায়াবতী যেতে পারেন এবং সেখানে গিয়ে বলেছিলেন যে আমার ইচ্ছা হয় ছোটবেলাকার মতো শীষ দিয়ে গান করি আর এখানে বসে কবিতা লিখি। মায়াবতীর ঠান্ডা আবহাওয়া স্বামীজি খুবই পছন্দ করেছিলেন। একবারের বেশি যেতে পারেননি, কিন্তু জগদীশচন্দ্র বোস এবং তার স্ত্রী অবলা বসু কয়েকবার মায়াবতী গেছেন। মায়াবতী গেছেন জোসেফিন ম্যাকলাউড, মায়াবতী গেছেন সরলা দেবী চৌধুরানী, স্বামী স্বরূপানন্দজি, স্বামী বিমলানন্দজি, স্বামী বিরজানন্দজি, যারা মায়াবতীতে থেকেছেন। সেখান থেকে প্রবুদ্ধ ভারত কাগজ স্বরূপানন্দজি এডিট করতেন। মিসেস সেভিয়ার মায়াবতীতে থেকেই যান, পরে তিনি বিলেত চলে যান এবং স্বামীজি তার সঙ্গে দেখা করতে যান। এই যে মায়াবতীতে যাচ্ছেন স্বামীজি, সেই সময় তুষার ঝড় হয়, এমন তুষার ঝড়, যারা পালকি বহন করে নিয়ে যাচ্ছেন তারা সেই পালকি ছেড়ে দিয়ে চলে যান, তাদের আর ডেকে আনা যায় না। স্বামী বিরজানন্দজি তিনি কাঠের একটি বালিশের খোলের মধ্যে গাছের পাতা দিয়ে স্বামীজির শয়নের ব্যবস্থা করেন। স্বামীজি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন এবং পরে বিরজানন্দজিকে বলেন, তুই খুব রিসোর্সফুল তো। মায়াবতীর পথেই বিরজানন্দজি তিনি ঘোড়ায় চড়া শিখিয়েছিলেন। বিরজানন্দজি দাড়ি রাখতে, সেটিও মায়াবতীর জন্যেই। ওই যে কয়েকদিন দাড়ি কামানো হয়নি, মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে, সেই দাড়ির জন্য স্বামীজি বলেছিলেন, বা তোকে দাড়ি রেখে বেশ লাগছে। আর বিরজানন্দজি দাড়ি কামাননি। দাড়ি কামানোর ছবি বিরজানন্দজি একটি আছে বটে, এবং সেই ছবিটা দেখলে বোঝা যায়, আরো কম বয়সের ছবি। আমরা যে বিরজানন্দজির ছবিটা পাই তার বেশ বয়স হয়ে গেছে। কম বয়সের ছবিতে কি শার্প বোঝা যায়, ভীষণ শার্প বিরজানন্দজি ছিলেন। একটি ছবি পাওয়া যাচ্ছে কিন্তু তার দাড়ি নেই, এবং সেই মায়াবতীতে অনেক দিন ছিলেন। সামলাতাল প্রতিষ্ঠাই করেছিলেন। ওইখানে সামলাতাল একটি চমৎকার আশ্রম, কিন্তু অতখানি পাহাড়ের উঁচুতে নয়, পাহাড় এবং প্লেন্সের মাঝামাঝি জায়গায় সামলাতালের অবস্থিতি। আমাদের আদর্শের জন্য ইতিমধ্যেই 2 জন ইংরেজ আত্মদান ঘটে গেল। এর ফলে প্রিয় প্রাচীন ইংল্যান্ড ও তার 20 সন্তানেরা আমার আরও প্রিয় হয়ে উঠেছে। ইংল্যান্ডের শ্রেষ্ঠ সনির ধারার ভবিষ্যৎ ভারতের চারাগাছটি মহামায়া যেন বাড়ি সিঞ্চিত করেছেন, মহামায়ারই জয় হোক। এই 2 জন হচ্ছেন গুডউইন এবং মিস্টার সেভিয়ার। গুডউইন স্বামীজি দ্রুত শ্রুতলিপিকার ছিলেন।
মহাপণ্ডিত ছিলেন। পণ্ডিত মানে তার যে শাস্ত্রজ্ঞান ছিল তা না, বিবেকানন্দ মধ্যে অচলা ভক্তি ছিল। স্বামীজি যা বলতেন তিনি শর্ট হ্যান্ডে লিখে নিতেন, সেটা লং হ্যান্ডকে লিখে স্বামীজি ওকে পড়ে শোনাতেন। গুডউইনের জন্যে আমরা রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ পাই। গুডউইনের জন্য আমরা প্রায় লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া যদি গুডউইন না থাকতেন আমরা পেতাম না। ওই যে অনবদ্য বক্তৃতা ভারতবর্ষে এসে দিয়েছিলেন, কলকাতা শহরে তো স্বামীজি মাত্র একটি বক্তৃতা দেন, আর তো বক্তৃতাই কোনোদিন দিলেন না। 28শে ফেব্রুয়ারি 1897 একটি বক্তৃতা কলকাতায় স্বামীজি দেন, আর কোনোদিন কলকাতায় বক্তৃতা দিলেন না। এবং সেই বক্তৃতা বা ম্যাড্রাসে দেওয়া বক্তৃতা মাই প্ল্যান অফ ক্যাম্পেইন সেটি গুডউইনের জন্য হয়েছিল। এবং গুডউইন যখন মারা গেলেন উটাকা মান্ডে, স্বামীজি খবর পেলেন। ক্রিকেট খেলা দেখতেন তো, ভীষণ ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন এবং শারদানন্দজিকে তিনি খেলা দেখাতে ওভালে নিয়ে গিয়েছিলেন। তো গুডউইন যখন মারা গেলেন স্বামীজি একেবারে ভেঙে পড়েন। জোসেফিন ম্যাকলিওড মানে স্বামীজি কি করে খবরটা দেবেন সেটা নিয়েই চিন্তিত ছিলেন, কারণ এতখানি গুডউইনকে ভালোবাসতেন। এবং গুডউইনের মাকে স্বামীজি একটা চিঠি লিখেছিলেন, একটা কবিতাও লিখেছিলেন অনেস্ট রিকুয়াম বলে। এবং গুডউইনের মাকে বলেন ক্লান্তি কাকে বলে সে জানতো না। এবং জোসেফিন ম্যাকলিওডকে বলেন গুডউইন মারা যাওয়ার পর মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন। তার প্রমাণ আমরা দ্বিতীয়বার বিদেশে যাওয়ার সময় পাই। দ্বিতীয়বার যে স্বামীজি বিদেশে গেলেন, এতগুলো বক্তৃতা দিলেন, মারি লুই বার্ক প্রচুর পরিশ্রম করে কয়েকটি বক্তৃতার টাইটেল শুধু জোগাড় করতে পেরেছিলেন, হেডিং, আর কিচ্ছু পাননি, কারণ গুডউইন নেই, লেখার কেউ ছিল না। এবং তারপর স্বামীজি প্যারিসে আসেন, প্যারিস কংগ্রেসে 2টি বক্তৃতা দেন। যেহেতু গুডউইন নেই সেই বক্তৃতাও আমরা পাই না। স্বামীজির শেষ বক্তৃতা দিয়েছিলেন শিলংয়ে, যে জায়গাটি আইডেন্টিফাই করা গেছে, যে বাড়িতে স্বামীজি থাকতেন সেটি আইডেন্টিফাই করা গেছে, কিন্তু সেই বক্তৃতাও পাওয়া যায় না। একজন স্থানীয় লেখক, এক সাংবাদিক, তিনি স্বামীজির বক্তৃতাটি লেখেন এবং হেনরি কটন স্বামীজিকে অনুরোধ করেছিলেন বক্তৃতা দেওয়ার জন্যে। স্বামীজি যেখানে বক্তৃতা দিয়েছিলেন সেখানে শিলং রামকৃষ্ণ মিশন একটি বড় কেন্দ্র হয়েছে, নানাভাবে সেখানে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, কিন্তু কি বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন সেটি আমরা পাই না। তাই একজন ইংরেজ মারা গেলেন, তিনি স্বামীজি দ্রুত শ্রুত লিপিকার, স্বামীজিকে অত্যন্ত স্নেহ করতেন। মাত্র 29 বছর বয়সে গুডউইনের জীবনদীপ নিভে যায়। ক্রিকেট খেলা দেখতে গিয়ে ভিজে গিয়েছিলেন, নিউমোনিয়া হয়েছিল এবং সে নিউমোনিয়াতেই মারা যান। একটি কথা মনে রাখতে হবে, ইংরেজ যারা এসেছিলেন আমাদের দেশে, লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস থেকে শুরু করে একদম কর্নওয়ালিস, ওয়েলেসলি, এরা কিন্তু চাপে পড়ে এসেছিলেন বলবো না, এরা চাকরি করতে এসেছিলেন। গুডউইন বা মিস্টার মিসেস সেভিয়ার ভালোবেসে ভারতবর্ষে এসেছিলেন। জোসেফিন ম্যাকলিওড তো ভারতবর্ষে থাকেননি বেশি দিন, নাগারে থাকেননি। নিবেদিতা ভারতবর্ষকে ভালোবেসে থেকে গেলেন এখানে এবং এখানেই শরীর ত্যাগ করলেন। মিস্টার সেভিয়ার মায়াবতী তাকে দাহ করা হলো। এবং এই যে বলছেন যে ব্রহ্মচারীরা বেদ মন্ত্র পাঠ করছেন, এর মধ্যে স্বামী স্বরূপানন্দজি, স্বামী বিমলানন্দজি, এরাও আমরা দীর্ঘ আলোচনা করেছি। এই দুজন মানুষ না থাকলে রামকৃষ্ণ আন্দোলনের অনেকটাই এগোনো স্তব্ধ হয়ে যেত। বিবেকানন্দের অত্যন্ত কৃতি 2 শিষ্য, একজন প্রবুদ্ধ ভারতের এডিটার স্বামী স্বরূপানন্দজি, আর বিমলানন্দজি আপনারা জানেন এই মায়াবতী কেন্দ্রকে ঘিরেই শারদামাকে চিঠি লিখেছিলেন। তিনি না থাকলে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস বেরোতো না। এবং আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা যে কমপ্লিট ওয়ার্কসের আরও যা বেরোয়নি সেটাই আরও কয়েক খণ্ড হয়ে যায়। আমাকে অনেকেই বলেছেন গুডউইন যদি বেঁচে থাকতেন, স্বামীজি প্রথমবার যখন আমেরিকায় গিয়েছিলেন তখন তিনি একজন অচেনা মানুষ, বক্তৃতা দিয়ে বিখ্যাত হন এবং আমেরিকানরা তাকে গ্রহণ করে। দ্বিতীয়বার বিবেকানন্দ সম্বন্ধে তারা জানতেন এবং স্বামীজির কাছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আসছেন। স্বামীজি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখতে গিয়েছেন, তখন সে টেকনিক্যাল স্কুল, এবং সেই উপাচার্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে আসতেন। স্বামীজি নিকোলা টেসলার লেখায় পাওয়া যায় স্বামীজি এমন বক্তৃতা দিতেন যে বড় বড় হোটেলের যেটা মেন লবি সেটায় ভর্তি হয়ে যেত এবং সেটা স্পিল ওভার করতো, অন্যান্য ঘরেও মানুষ বসে শুনতেন। মনে রাখতে হবে মাইক্রোফোন কিন্তু নেই, গলার জোরে বক্তৃতা করতে হতো এবং এতখানি জনপ্রিয় ছিলেন স্বামীজি, সেটি গুডউইন থাকলে আমরা সব কিছু পেয়ে যেতাম।
তাই এটি রামকৃষ্ণ আন্দোলনের পক্ষে একটা একটা আমি বলবো একটা খুব বড় আঘাত, সিভিয়ার ব্লো টু প্রোপাগেট। এবং গুডউইন স্বামীজিকে বলেছিলেন দুঃখ করে, যখন স্বামীজি ওই দক্ষিণেশ্বর মন্দিরে তো গুডউইন গিয়েছিলেন স্বামীজির সঙ্গে, আর তো যেতে পারলেন না, তখন বলছেন স্বামীজি ছেড়ে দিন, আমরা আবার আমেরিকায় ফিরে যাই। তো স্বামীজি রাজি হননি। স্বামীজি গুডউইনের এই কথাটাকে খুব একটা আমল দেননি। গুডউইন ন্যাড়া হয়েছিলেন। একটা ছবি আছে মাদ্রাজে, স্বামীজি, গুডউইন, স্বামী রামকৃষ্ণানন্দজি, সেখানে গুডউইন ন্যাড়া হন। গুডউইন তার প্রাণের থেকে প্রিয় মোচ মানে গোঁফ কেটে ফেলেন। গুডউইন তার গোঁফের খুব রক্ষণাবেক্ষণ করতেন, গোঁফটিকে যত্ন করে সেই গোঁফে তেল লাগাতেন ইত্যাদি। স্বামীজি বলতেন, তোমার তো গোঁফ নয়, ওটা একজোড়া ঝাঁটা। শঙ্করী প্রসাদ বাবু রসিকতা করে সহাস্য কান্দে লিখছেন যে এই যেন সেই সুকুমার রায়ের গোঁফ চুরি, গোঁফের তুমি তাই দিয়ে যায় চেনা। তো সে গুডউইন চলে গেলেন, আরেকজন মিস্টার সেভিয়ার অবিচলিত আছেন। প্যারিসের ঠিকানায় তিনি আমাকে যে চিঠি লিখেছিলেন তা এই ডাকে ফিরে এলো। আগামীকাল আমি তার সঙ্গে দেখা করতে পাহাড়ে যাব। ভগবান তাকে আশীর্বাদ করুন। ওই নির্ভয় প্রাণকে। আমি নিজে দৃঢ় এবং শান্ত আছি। আজ পর্যন্ত কোনো ঘটনা কখনো আমাকে বিচলিত করতে পারেনি। আজও মহামায়া আমাকে অবসন্ন হতে দেবেন না। মিস্টার সেভিয়ারের মারা যাওয়াটা স্বামীজির কাছে বিরাট ব্লো। কেন? কারণ মিসেস সেভিয়ার কি করবেন, মায়াবতী থাকবে কি থাকবে না, যেহেতু তিনি ব্যক্তিগতভাবে সেটি কিনেছিলেন, সেটির হস্তান্তরিত হবে না, এবং যদি মায়াবতী বন্ধ হয়ে যায় তাহলে একটা অদ্বৈত বেদান্ত চর্চার কেন্দ্র বন্ধ হয়ে যাবে। এইসব বিবেকানন্দকে ভাবিয়েছিল। আবার বলি, বয়স কিন্তু তখন 37। এটা মনে রাখতে হবে, এরা 37 বছরের ছেলে, তার মাথায় এত চিন্তা যে মায়াবতী থাকবে কি থাকবে না। মিস্টার সেভিয়ার চলে গেছেন এবং তিনি মায়াবতী রওনা হলেন অসুস্থ শরীরে। তিনি ওই তখনকার মায়াবতীতে তিনি রওনা হলেন শুধু মিসেস সেভিয়ারের সঙ্গে দেখা করবেন বলে। এবং সেই গিয়েও শান্ত থাকতে পারলেন না। ঠাকুরের পট পুজো হচ্ছে দেখেই রক্ত মাথায় চড়ে গেল, রেগে গেলেন, বিরক্ত হলেন, বললেন তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। আমি শীতাগমের সঙ্গে সঙ্গে এই স্থান বেশ আরামপ্রদ হয়ে উঠেছে। অনাচ্ছাদিত তুষার বরণ হিমালয় আরো সুন্দর হয়ে উঠবে। মিস্টার জনস্টন নামক যে যুবকটি নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে এসেছিল, সে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছে এবং মায়াবতীতে আছে। টাকাটা শারদানন্দের নামে পাঠিয়ে দিও, কারণ আমি পাহাড়ে চলে যাচ্ছি। তারা তাদের সাধ্যমতো ভালোই কাজ করছে। আমি খুশি এবং স্নায়বিক বিরক্তির জন্য নিজেকেই বেকুব মনে করছি। তারা বরাবরের মতো সৎ ও বিশ্বাসে আছে এবং তাদের শরীরও সুস্থ। মিসেস বুলকে এই সকল সংবাদ লিখো এবং বলো যে তিনি বারবার ঠিক বলেছেন, আমারই ভুল হয়েছে, সেজন্য আমি সহস্রবার তার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মুখে পিছনে তাকাই যখন, দেখি সব কিছু ঠিকই আছে। আত্মার জ্যোতি জল করে আমার গভীর দুঃখের মধ্যে। কে মিসেস প্রিয় জুল বোমাকে আমার ভালোবাসা জানবে। প্রিয়জ, তুমি আমার প্রণাম জানবে। জোসেফিন ম্যাকলাউড স্বামীজির খুব বড় বন্ধু ছিলেন। স্বামীজি তাকে ব্রহ্মচর্য দীক্ষিত করেননি, তিনি স্বামীজির বন্ধু হিসেবেই থাকতে ভালোবেসেছেন। স্বামীজির থেকে বয়সে তিনি 5 বছরের বড় ছিলেন। স্বামী লোকেশ্বরানন্দ এবং স্বামী হিরণমানন্দজি তারা জোসেফিন ম্যাকলাউডকে দেখেছেন। আপনাদের আমি বলেছি যে জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে দেখার পর থেকে নিজের বয়স গুনতে শুরু করতেন। এরকম ঘটনা খুব একটা বেশি পাওয়া যায় না। এবং যখন মারা যাচ্ছেন হলিউডের একটি নার্সিংহোমে, তখনও খাতায় কলমে তার বয়স হচ্ছে 54, আসলে বয়স 94। এরও খুব একটা বেশি নজির আপনারা পাবেন না। বুঝতেই হবে যে ভদ্রমহিলার কি চূড়ান্ত কমিটমেন্ট ছিল। খুব বিচক্ষণ মহিলা ছিলেন, অসাধারণ পরিশ্রম করতে পারতেন, দীর্ঘ জীবন। স্বামীজির যারা কাছে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি তিনিই বাঁচেন। এবং স্বামীজি তাকে ভীষণ স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। তিনিও কিন্তু মাথায় খুব লম্বা ছিলেন। তার ছবি রয়েছে, দেখবেন কাশ্মীরে দাঁড়িয়ে রয়েছেন স্বামীজি, নিবেদিতা, জোসেফিন ম্যাকলাউড।
বিখ্যাত সেই ছবি, পায়ের কাছে ধীরা মাতা, সেই ছবি, এবং স্বামীজি সেই কান ঢাকা টুপি অমরনাথে যাচ্ছেন। জোসেফিন ম্যাকলাউড সবসময় একটা ব্যাগ গুছিয়ে রাখতেন এবং বলতেন যে কখন স্বামীজির ডাক আসবে, সেই ডাক নিয়ে তাকে চলে যেতে হবে। আমরা দেখব তিনি বালি মিউনিসিপ্যালিটির অ্যাডভাইসারি বোর্ডে ছিলেন, সেখানে কিভাবে এই ড্রেন পরিষ্কার করতে হয় তার অ্যাডভাইস দিচ্ছেন। আবার গুজরাটে গিয়ে কি করে মৌমাছি পালনের মাধ্যমে মানুষের একটু অর্থনৈতিকভাবে সবল হতে পারে সে কথাও বলছেন। এই পরিবারটা খুব অদ্ভুত পরিবার ছিলেন। জোসেফিন ম্যাকলাউডের বাবার আলাস্কাতে হীরের খনি ছিল এবং সেই হীরের খনি তিনি তার ছেলে মেয়েদের শুধু বড় শিক্ষাই দেননি, তিনি ভালো মানুষ করতে শিখিয়েছিলেন। তাদের নাম রেখেছিলেন সব বিখ্যাত আমেরিকানদের নামে। জোসেফিন ম্যাকলাউডের দিদি বেটি লেগেট, তার নাম ছিল মার্থা, জর্জ ওয়াশিংটনের স্ত্রী। জোসেফিন ছিলেন নেপোলিয়ানের স্ত্রী। তার দুই ছেলে ছিল, একজনের নাম ছিল জর্জ ওয়াশিংটনের নামে, আরেকজনের নাম এব্রাহাম লিঙ্কনের নামে। এবং কুইন ভিক্টোরিয়া প্যারিসে যে দোকান থেকে তার জামা কাপড় বানাতেন, জোসেফিন ম্যাকলাউড এবং তার দিদি সেই দোকান থেকে জামা কাপড় বানাতেন। বুঝতেই পারছেন যে কিরম পয়সা ছিল। স্বামীজির একটা চিঠি আছে যে জো কলকাতায় বক্তৃতা দেবে, সব ঠিক, কিন্তু প্যারিস থেকে টুপিটা কেচে এলো না বলে জো আজকে বলতে পারলো না। স্বামীজি রসিকতা করে বলেছেন। জোসেফিন ম্যাকলাউড স্বামীজির শরীর চলে যাওয়ার পরও বারবার বেলুড় মঠে এসেছেন। বেলুড় মঠে স্বামীজির সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। স্বামী অশোকানন্দজি তিনি খুব কাছের মানুষ ছিলেন। জোসেফিন ম্যাকলাউড সম্বন্ধে একটাই কথা আমরা বলতে পারি যে স্বামীজি তাকে বলেছিলেন লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো, এবং তিনি গোটা জীবন তাই করে গেছেন। স্বামী লোকেশানন্দজি আমাকে বলেছেন যে বৃদ্ধা জোসেফিন ম্যাকলাউড বেলুড় মঠে বসে রোদ পোয়াচ্ছেন, তো হিরণময়ানন্দজি এবং লোকেশানন্দজিকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি করছো এখানে। জোসেফিন ম্যাকলাউড বলেছেন যে আমি এখানে বসে ভারতবর্ষে জব করতে বলছি, যেটা স্বামীজি বলতেন। তিনি বলেছিলেন দেখো আমি খুব একটা উপাসনা কেন্দ্রে যাই না, মানুষ যখন বিপদে পড়ে তাদের কাছে যাই এবং স্বামীজির কথা তাদের শুনিয়ে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করি। এতখানি সম্মান তার প্রতি ছিল। অশোকানন্দজির সঙ্গে তার বেলুড় মঠে একটি ঘটনা ঘটেছিল। আমরা সকলেই জানি, যখন সন্ধ্যা আরতি হয় একটি চালু কথা ছিল যে সন্ধ্যা আরতির সময় জোসেফিন ম্যাকলাউড এই তার স্কার্টের কোনাটি ধরে আরতির সময় স্বামীজির যে মূর্তি আছে, স্বামীজির যে ছবি আছে, তার সামনে প্রত্যেকদিন আরতির সময় জোসেফিন ম্যাকলাউড নাচেন। অশোকানন্দ সেটি শুনেছিলেন। একদিন গিয়ে দেখলেন ঘরে দরজায় টোকা না দিয়ে তিনি খুলে ফেলেছেন। দরজাটি খুললেন এবং দেখলেন জোসেফিন ম্যাকলাউড তাই করছেন। দেখে খুব বিরক্ত হন জোসেফিন ম্যাকলাউড। অশোকানন্দজিকে বলেন, স্বামীজির ছবি দেখিয়ে, হু কেয়ার্স ফর দ্যাট নিগার। সাহেবরা তো নিগার বলতেন ভারতীয়দের, কালোর গায়ের রং বলে। তখন অশোকানন্দজি বলেন, ইয়েস ক্যান্টিন, হু কেয়ার্স। তখন জোসেফিন ম্যাকলাউড বলেছিলেন যে নেভার সে বিবেকানন্দ ওয়াজ, সে বিবেকানন্দ ইজ। প্রবুদ্ধ প্রাণা মাতাজির একটি অসাধারণ লেখা আছে জোসেফিন ম্যাকলাউডের ওপর, ক্যান্টিন বলে। হরিসাধন দাশগুপ্ত তারও একটি অপূর্ব লেখা আছে জোসেফিন ম্যাকলাউডের ওপর। তিনি গেছেন হলিউড রামকৃষ্ণ মিশনে, স্বামী প্রভানন্দজি তখন অধ্যক্ষ। হরিসাধন দাশগুপ্ত বিরাট মাপের চিত্র পরিচালক ছিলেন, সত্যজিৎ রায়ের বন্ধু। রেনোয়ার রেনের সঙ্গে তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং হলিউডের তখনকার দিনের যারা নামকরা অভিনেতা তারা সকলেই হরিসাধনের বন্ধু ছিলেন। যখন গিয়ে পৌঁছেছেন হলিউড বেদান্ত কেন্দ্রে, সেইখানে গিয়ে দেখেন প্রভাবানন্দজি বলছেন যে আপনি একটু অপেক্ষা করুন, একটু পরেই হেড অফ দ্য টেবিল আসবেন, তখন আমরা মধ্যাহ্নভোজ শুরু করব। তারপর হরিসাধন দাশগুপ্ত এখানে বৃদ্ধা এলেন এবং সে বৃদ্ধা আসতেই সকলেই তটস্থ হয়ে উঠলেন। হরিসাধন দাশগুপ্ত দাঁড়িয়ে উঠলেন। তখন প্রভাবানন্দজি বললেন তিনি হচ্ছেন জোসেফিন ম্যাকলাউড, বিবেকানন্দের বন্ধু। হরিসাধন দাশগুপ্ত লিখেছেন যে বাকি সময়টা তিনি স্বামীজি নিয়ে আলোচনা করেছিলেন হরিসাধনের সঙ্গে। এবং জোসেফিন ম্যাকলাউডের মজার কথা ছিল তিনি এমনভাবে স্বামীজির কথা বলতে পারতেন যেন যারা উপস্থিত রয়েছেন তারা স্বামীজিকে সামনে থেকে দেখতে পারেন। স্টোরি টেলিং এর অসম্ভব ভালো ক্ষমতা তার ছিল এবং তিনি ভালোবাসতেন স্বামীজিকে সাংঘাতিক। তার ভালোবাসার মধ্যে ভারতবর্ষের প্রতি একটা অদ্ভুত আনুগত্য ছিল। সিস্টার ক্রিশ্চিয়ান বলেছিলেন যে স্বামীজি যখন পৃথিবীতে জন্মেছিলেন, যারা সেই সময়ের জন্মান তারা ধন্য, যারা স্বামীজির কাছে আসেন তারা ধন্য।
এবং যারা স্বামীজির সহচর্য পেয়েছিলেন তারা আরও ধন্য হয়েছেন। স্বামীজির কাছে যারা ভারতবর্ষের কথা শুনতেন সিস্টার ক্রিস্টিনের ভাষায়, ইন্ডিয়া এই পাঁচক্যের শব্দটি স্বামীজি যখন বলতেন তার মধ্যে থাকতো দেশের প্রতি গভীর প্রেম, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তারা ভারতবর্ষকে কিছু দেবার জন্য প্রস্তুত হয়ে উঠতেন। নিবেদিতা সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, সে যখন আওয়ার পিপল বলতো তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজতো, আমার মধ্যে তা কখনো বাজে না। জোসেফিন ম্যাকলাউডের মধ্যে সেই একই আত্মীয়তার সুর বেয়েছিল। স্বামীজির শরীর চলে যাওয়ার পর তার মৃতদেহ সেই ওপরে যে গেরুয়া কাপড় দিয়ে ঢেকে দেওয়া ছিল তার একটি ছোট্ট কাপড় উড়ে সিস্টার নিবেদিতার কাছে আসেন এবং নিবেদিতা সেটি জোসেফিন ম্যাকলাউডের কাছে পাঠিয়ে দেয়। দুর্ভাগ্যের বিষয় সেটি জাহাজ থেকে পড়ে যায়, তাই জোসেফিন ম্যাকলাউড সেই অংশে সেই কাপড়ের ক্ষুদ্র অংশটি পাননি। নিবেদিতা একটি চিঠি আছে, সেই চিঠি বলেই শেষ করব। তিনি জোসেফিন ম্যাকলাউডকে লিখেছিলেন, স্বামীজি চলে গেলেন, এমন একটা সময় আসবে হয়তো পৃথিবীতে মানুষ তার কথা ভুলে যাবে, তারপর 150 থেকে 200 বছর পরে তিনি আবার ফিরবেন এবং পাশ্চাত্যের মানুষকে, মানুষের মনোজগতে তিনি এক বিপ্লব সংগঠিত করবেন। এই অসাধারণ চিঠি সিস্টার নিবেদিতা জোসেফিন ম্যাকলাউডকে লেখা। এবং দেখা যায় স্বামীজির 150 বছরে 2013 সালে যখন স্বামীজির সারা পৃথিবীতে 150 অনুষ্ঠিত হয়, তখন স্বামী প্রভানন্দজি এই চিঠিটির কথা বারবার উল্লেখ করতেন এবং অপূর্ব সেই চিঠি জোসেফিন ম্যাকলাউডকে নিবেদিতা লিখেছিলেন। জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে তার আইসক্রিম খাওয়ার পয়সা দিতেন এবং বলতেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার এই প্রিয় চকলেট আইসক্রিমের ব্যবস্থা আমি করে যাব। আজকে এই চিঠিটি যেহেতু জোসেফিন ম্যাকলাউডকে লেখা এবং আর দুজন ইংরেজ যারা ভারতবর্ষে প্রাণ দিয়েছে তাদের জন্য অনেক কিছু বললাম, এই অবধি রইল। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। সামনের সপ্তাহে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।